আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশে দুটি কোম্পানির কাছে ডাবল ডেকার বাস চলাচল করে। এর মধ্যে একটি হচ্ছে গ্রিন লাইন আর একটি সোহাগ। এই ডাবল ডেকারগুলো একদম সিবিইউ হিসেবে বাংলাদেশে এসেছে, অর্থাৎ দেশের বাইরে বডি হয়ে তারপর বাংলাদেশে এসেছে একদম ব্র্যান্ড নিউ হিসাবে। বাংলাদেশে প্রথম ডাবল ডেকার বাস নিয়ে আসে গ্রিন লাইন পরিবহন। তারও প্রায় 4 থেকে 5 বছর পর 2021 সালে ডাবল ডেকার নিয়ে আসে সোহাগ পরিবহন। সোহাগ পরিবহন ডাবল ডেকার বাস নিয়ে আসার পর অনেকের সবচেয়ে বড় যে জানতে চাওয়া, এই দুই বাসের মধ্যে কোন বাস বেশি কমফোর্টেবল ভ্রমণে। প্রথমে আসি গ্রিন লাইনে। গ্রিন লাইনের চ্যাসিসটি ম্যান ব্র্যান্ডের, যার মানে এই বাসের চ্যাসিস তৈরি হয়। আর সোহাগের বাসের চ্যাসিস স্কানিয়ার, এটি সুইডেনে তৈরি হয়। অর্থাৎ দুটি বাসের চ্যাসিসই ইউরোপিয়ান। গ্রিনল্যান্ড ম্যান ব্র্যান্ডের যে চ্যাসিসটি ব্যবহার করে এর হর্স পাওয়ার 460, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনের বাস। এত শক্তিশালী ইঞ্জিন বাংলাদেশে এখনও পর্যন্ত আর কোনো বাস কোম্পানি আনতে পারেনি। শক্তিশালী ইঞ্জিনের সাথে এর যে টর্ক সেটাও কিন্তু অনেক বেশি, 2300 নিউটন মিটার। আর সোহাগ স্কানের যে চ্যাসিস ব্যবহার করে তার হর্স পাওয়ার 410, অর্থাৎ গ্রিনলাইন থেকে প্রায় 50 ঘোড়া শক্তি কম। আবার টর্কও কিন্তু কম, 2000 নিউটন মিটার। সে হিসেবে ইঞ্জিনের শক্তিতে কিন্তু গ্রিন লাইন অনেক আগানো। ইঞ্জিনের শক্তি প্লাস টর্ক বেশি হওয়ার কারণে খুব দ্রুত সময়ের মধ্যেই গতি তুলতে পারে গ্রিন লাইন সোহাগের থেকে। পাশাপাশি পাহাড়ি রাস্তায় কিন্তু খুব সহজে উঠে যেতে পারবে, বিশেষ করে খুব দ্রুত পিক আপ তুলতে পারে ম্যান বাস। তবে ইঞ্জিনের সিসির দিক থেকে সম্ভবত সোহাগের স্কানিয়া বাসটা আগানো। ওটার 12,700 সিসির ইঞ্জিন যতটুকু আমি তথ্য পেয়েছি, আর গ্রিন লাইনের ইঞ্জিন সর্বোচ্চ 12,400 সিসি। এছাড়া এক্সেল কনফিগারেশন সম্ভবত দুটি বাসের একই, 6x2, অর্থাৎ দোতলা বাসের জন্য এই চেসিসগুলো পারফেক্ট। যেহেতু দোতলা বাসে লোড বেশি বা বেশি ভারী হয়, সেক্ষেত্রে ম্যানের যে চেসিস সেটাকে এগিয়ে রাখছি, কারণ এর ইঞ্জিনের যে শক্তি সেটা বেশি। আবার সাসপেনশনের দিক থেকে চিন্তা করলে আমি স্ক্যানিয়াকে এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় ম্যানের যে সাসপেনশন সেটা একটু হার্ড, সেদিক থেকে স্ক্যানিয়ার যে সাসপেনশন সেটা একটু কমফোর্টেবল। আবার জ্বালানি সাশ্রয়ের দিক থেকেও স্ক্যানিয়া আগানো ম্যানের তুলনায়। এছাড়া স্ক্যানিয়ার গিয়ার বক্সে ক্রুজ কন্ট্রোল নামে আলাদা একটা ফিচার আছে। এর সাহায্যে একটা ফাঁকা রাস্তায় আপনি একটা নির্দিষ্ট গতি ধরে দিতে পারবেন এবং সেই গতিতে কিন্তু বাস চলতে থাকবে, যেটা স্ক্যানিয়া সোহাগের যে স্ক্যানিয়া বা অন্যান্য কোম্পানির কাছে যে স্ক্যানিয়া বাসগুলো আছে সেই স্ক্যানিয়া বাসগুলোতে কিন্তু এই ফিচারটা আছে। এই ফিচারের সাহায্যে অ্যাক্সিলারেটর থেকে যদি চালক পা সরিয়ে নেয় তাহলে কোনো সমস্যা হবে না, গাড়ি অটোমেটিক্যালি চলতে থাকবে, অর্থাৎ যে নির্দিষ্ট গতি সেট করা থাকবে সেই সেটে চলতে থাকবে। কিন্তু আবার যখন আপনার ব্রেক করতে হবে তখন আবার আপনাকে ব্রেকের যে প্যাডেল সেখানে চাপ দিয়ে ব্রেক করতে হবে। যদি এখন উন্নত যে প্রযুক্তি তাতে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল যে সিস্টেম সেটা বাংলাদেশে নেই, তবে বিশ্বের অনেক দেশে এখন ওই বাস চলছে, যেটা সামনের যদি কোনো বাধা আসে বা সামনে কোনো গাড়ি থাকে সেই গাড়ির সাথে তাল মিলিয়ে কিন্তু ওই সেন্সরের মাধ্যমে সেটার গতি নিয়ন্ত্রণ করবে বা গতি ওঠানামা করবে। বাংলাদেশের কোনো বাসে এখনও পর্যন্ত আসলে এত উন্নত প্রযুক্তি আসেনি। এছাড়া এই দুই বাসের আসলে অনেক খুঁটিনাটি ইঞ্জিনের যে বিষয় সেগুলো সম্পর্কে আসলে আমার ওইরকম জানা নেই। এছাড়া উভয় বাসেই রিটার্ডার আছে, ব্রেকিং সিস্টেম বা সেফটি সম্পর্কে ডিস্ক ব্রেক আছে সামনে এবং পেছনের উভয় এক্সেলে। এছাড়া সামনে এবং পেছনের চাকায় আছে এয়ার সাসপেনশন। এছাড়া স্কানিয়ার যে ইঞ্জিন কম্পার্টমেন্ট সেটার আমি যেটা জানি ফায়ার অ্যালার্ম যে সিস্টেম সেই সিস্টেমটার সাথে সেন্সর আছে। যদি ইঞ্জিন আগুন লেগে যায় সেক্ষেত্রে সেন্সরের সাহায্যে সংকেত পাওয়া যায়। এবার যদি আমি বাসের বডির কথায় আসি, ম্যান বাসগুলো যখন প্রথম বাংলাদেশে আসে, অর্থাৎ প্রথম 2 বা 3 লট আমার যদি ভুল না হয়ে থাকে, বাসগুলোর বডি বানিয়েছে মালয়েশিয়ার ইন্টারকোচ বৈশ্বিক বডি বিল্ডার্স প্রতিষ্ঠান। আর লাস্ট যে 4টি বাস এসেছে সম্ভবত সেগুলো ইন্টারকোচ বানায়নি, মালয়েশিয়ান অন্য আরেকটি প্রতিষ্ঠান বা বডি বিল্ডার্স প্রতিষ্ঠান এই বাসগুলোর বডি বানিয়েছে। আর সোহাগ ইন্দোনেশিয়ার লাক্সানা থেকে এই SR2 মডেলের বডি সবগুলো বাসেই নিয়ে আসে। সোহাগ 10টি বাস বাংলাদেশে আনে একসাথে। দেখার সৌন্দর্যের দিক থেকে বলে আমি বলবো যে সোহাগের এই বাসগুলো দেখতে সুন্দর, বাহির থেকেও দেখতে সুন্দর, ভেতরটাও দেখতে সুন্দর। আবার যদি আমাকে বলা হয় বডি ভালো কোনটা, তাহলে আমি বলবো গ্রিন লাইন। সোহাগের থেকে আমার মনে হয় গ্রিন লাইনের বডির মান তুলনামূলক ভালো। এবার বাসের ইন্টেরিয়র পার্টটা আপনাদের দেখাবো। গ্রিন লাইনেরটাই দেখাই শুরুতে। এটা হচ্ছে নিচতলা। গ্রিন লাইন শুরুর 2 ধাপে যে বাসগুলো এনেছে আর পরের 3 ধাপে যে বাসগুলো এনেছে, লাস্ট 6 বাস, এই বাসগুলোর সাথে কিন্তু ভেতরের সিটের কিন্তু পার্থক্য আছে। শুরুর সিটগুলো হচ্ছে এরকম, আর পরের যে 6টি বাস এসেছে এই পরের 6 বাসের সিট হচ্ছে এরকম। তবে লাস্ট সিটগুলো
অনেক ভালো এবং বাংলাদেশের সবচেয়ে কমফোর্টেবল সিট হিসাবে আমি বলবো গ্রিনল্যান্ডের এই বাস। পরের যে 6 বাসের সিট, এই 6 বাসের সিট। আর এটা হচ্ছে বডির অবস্থা, পুরো বাস সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া লাইটিং পার্ট দেখতে পাচ্ছেন, লাইট ভেতরে লাইট কিন্তু খুবই কম, সেটা নিচতলা বলি বা দোতলা বলি, লাইট খুবই কম। বলা যায় অনেকটাই অন্ধকার অন্ধকার একটা ভাব থাকবে গ্রিনল্যান্ডের এই বাসগুলোতে। এছাড়া মাথার উপরে আপনার এসির ভেন্ট পাবেন সবগুলো সিটের উপরেই। আর এই সিট হচ্ছে বেস্ট সিট আমি বলবো বাংলাদেশের, এবং খুবই ভালো সিট। প্রতি সিটের সাথে আপনারা এরকম সিট বেল্ট পাবেন সেফটির জন্য। যদি আমাদের দেশে এগুলো ব্যবহার করা হয় না, লেগ রেস্ট প্রতি সিটের সাথেই আছে। যদিও এগুলো হচ্ছে ম্যানুয়ালি, আপনার সিট যদি পেছনে ফোল্ডিং করতে হয় তাও আপনাকে ম্যানুয়ালি করতে হবে, লেগ রেস্ট উঠানোর ক্ষেত্রে ম্যানুয়াল। তবে সিটগুলো খুব কমফোর্টেবল বিধায় যারা ভ্রমণ করেন তারা খুবই আরামে ভ্রমণ করেন এই সিটগুলোতে বসে। আবার লেগ স্পেসের কথা যদি বলি, অনেক বেশি লেগ স্পেস, ভালো পরিমাণ লেগ স্পেস আপনারা পাবেন। তবে প্রথম দিকের যে বাস, অর্থাৎ শুরুর যে বাস গ্রিনল্যান্ড এনেছিল, সেই বাসগুলোতে লেগ স্পেস অনেক বেশি ছিল। পরের বাসে গ্রিনল্যান্ড লেগ স্পেস আরেকটু কমিয়েছে, একটি করে সিটের যে লাইন সেটি বাড়িয়েছে, যার কারণে লেগ স্পেস একটু কমেছে। তবে সেটা আসলে খুব একটা কম না। এছাড়া আপনারা বাসের পেছনের দিকে, গ্রিন লাইনের পেছনের দিকে ইমার্জেন্সি এক্সিট পাবেন। এছাড়া সেফটি সিকিউরিটি মোটামুটি বলা যায় সবই আছে এই বাসে। সবচেয়ে আকর্ষণীয় দিক সেটা হচ্ছে একদম সামনের সিট। সামনের সিটে বসে দোতলা থেকে আপনারা এরকম সুন্দর ভিউ দেখতে পারবেন, যেটা বাংলাদেশের কোনো বাস থেকে আসলে সম্ভব না। গ্রিন লাইনের বহরে থাকা যে স্লিপার বাসগুলো চলে চট্টগ্রাম কক্সবাজার রুটে, সেই বাসেও কিন্তু আপনারা শুয়ে শুয়ে ফিল নিতে পারবেন, আর এই বাসে হচ্ছে বসে বসে। পার্থক্য হচ্ছে এটাই। এবার আসি সোহাগের ক্ষেত্রে। সোহাগের ইন্টেরিয়র পার্ট কিন্তু খুবই আলোকসজ্জায় ভরপুর বলা যায়। বিভিন্ন ধরনের লাইট আছে এবং লাইটগুলো খুব জাঁকজমকপূর্ণ। সোহাগের বাসের ভেতরেও যদি আপনি ওঠেন এই দোতলা বাসে, মনে হবে যে একটা লাক্সারি একটা ভাব চলে আসবে, মনে হবে বিমানের মধ্যে আছেন এরকম একটা ভাব চলে আসবে। সোহাগের বাসের ডেকোরেশনটা অনেক সুন্দর গ্রিন লাইনের তুলনায়, খুবই গর্জিয়াস ডেকোরেশন সোহাগ পরিবহন তাদের এই বাসগুলোতে করেছে, এবং এই ডেকোরেশন কিন্তু যে কাউকেই আসলে আকর্ষণ করে বা যে কাউকেই আকৃষ্ট করতে খুব সাহায্য করে। এদিক থেকে গ্রিন লাইন আমি বলবো অনেক পেছানো এই ডেকোরেশনের দিক থেকে। এবার যদি আমি সোহাগের সিটের কথায় আসি, সোহাগের সিটও যে খুব একটা খারাপ তাও না, তবে গ্রিন লাইনের তুলনায় তুলনামূলক শক্ত সিট। আর অ্যাক্সিনের কাভার হওয়ার কারণে যদি মখমল হতো সেক্ষেত্রে আমার মনে হয় বসে আরেকটু আরাম পাওয়া যেত। আর সিটার সাইজ কিন্তু বেশ ভালো বড় সোহাগের, এটা নিয়ে আসলে বলার কিছুই নেই। তবে এই যে নেক পিলো আছে, নেক পিলোগুলো আমি যদি বলি যে র্যাক্সিনের সিটে থাকলেও নেক পিলোটা সোহাগের পরিবর্তন করা দরকার। নেক পিলোগুলো বেশ শক্ত মনে হয় আমার কাছে, ঘাড় রেখে খুব একটা আরাম পাওয়া যায় না। আর একটু সফট হলে ঘাড় রেখে মজা পাওয়া যেত। সোহাগের প্রতি সিটের সাথে লেগ রেস্ট আছে, এবং লেগ স্পেস কিন্তু হিউজ পরিমাণে আপনারা পাবেন এই বাসে। হিউজ বলতে হিউজ পরিমাণে লেগ স্পেস এবং সব ধরনের ফ্যাসিলিটি, একদম উন্নত যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি সোহাগের ডাবল ডেকার বাসগুলোতে পাওয়া যাবে। প্রতি সিটে মাথার উপর এসির ভেন্ট আপনারা পাবেন। পাশাপাশি এখান থেকে রিডিং লাইট আছে, এগুলো আপনারা অন অফ করতে পারবেন আপনাদের মতো করেই। সোহাগের এই সিটের একটা ফ্যাসিলিটি হচ্ছে, এই সিটগুলো হচ্ছে ডিজিটালি বলবো আমি, অর্থাৎ ডিজিটাল সিট, মানে সুইচের সাহায্যে আপনি লেগ রেস্ট উঠাতে পারবেন, আবার সিট পেছনে শুয়েও দিতে পারবেন। তবে সোহাগের এই সিটগুলো লক করার কারণে আপনি ফুলি শুয়ে দিতে পারবেন না যদি পেছনে যাত্রী না থাকে। থাকলেও পারবেন না, না থাকলেও পারবেন না। যে ফ্যাসিলিটি আবার গ্রিন লাইনে আছে, গ্রিন লাইনে আবার সিট পুরোপুরি শুয়ে দেওয়া যায়, যদি যাত্রী না থাকে এই ফ্যাসিলিটি আপনি উপভোগ করতে পারবেন। সোহাগ এবং গ্রিন লাইন তাদের যে সাইডের গ্লাস, জানালা, সেখানে কিন্তু এরকম কালো স্টিকার দিয়ে দেওয়া আছে, যার কারণে বাইরের সূর্য আলো ভেতরে ঢুকবে না বা বাইরে থেকে ভেতরে কী হচ্ছে সেটা দেখা যাবে না। পাশাপাশি ইমার্জেন্সি এক্সিট কিন্তু সোহাগের এই বাসেও আছে, দোতলাতেও আছে ইমার্জেন্সি এক্সিট, পাশাপাশি নিচতলাতেও ইমার্জেন্সি এক্সিট আছে সোহাগের এই বাসে। সোহাগের এই বাসে সব মিলে ইমার্জেন্সি এক্সিট এবং সম্ভবত 3টি, আমার যদি ভুল না হয়। আর আছে হচ্ছে মেইন গেট, সেটা হচ্ছে 2টি নিচতলায়। আর গ্রিন লাইনের হচ্ছে 2টি মেইন গেট আর একটি ইমার্জেন্সি গেট। ইমার্জেন্সি গেটের দিক থেকে সোহাগ আগানো, গ্রিন লাইন পেছানো। আর সামনের কথা যদি বলি, 2টি ডাবল ডেকার বাস, তবে সামনের দিকে গ্রিন লাইন আগানো, কারণ গ্রিন লাইন থেকে খুব সহজে আপনি সামনের ভিউটা দেখতে পারবেন, যেটা হচ্ছে সোহাগ থেকে পারবেন না। সোহাগের সামনে কালো গ্লাস দিয়ে কালো একটা স্টিকার লাগানো, কালো গ্লাসের সামনে, যার কারণে সিটে বসে আপনি ওই ভিউটা যেটা আছে সেটা উপভোগ করতে পারবেন না, আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে উপভোগ করা। পাশাপাশি আবার সোহাগের যারা রিল্যাক্সে ভ্রমণ করতে চান, যে গাড়ির লাইট আপনার চোখে পড়বে না, আবার আপনি টুকটাক সামনের কি হচ্ছে সেটাও দেখতে পারবেন, সেটার জন্য হচ্ছে সোহাগ বেস্ট। আবার আপনি এরকম পর্দা আছে, সে পর্দাও টেনে রাখতে পারবেন, সেক্ষেত্রে কোনো কিছু আসলে আপনাকে ছুতে পারবে না।
আবার আপনার যখন খুশি আপনি পর্দা টেনে আপনি সামনে ভিউ দেখবেন। রাতের বেলা সেটা দেখা খুবই কঠিন, যেটা আসলে গ্রিন লাইনে আপনি সবসময় দেখতে পারবেন আপনার মতো করেই। ভিউ দেখার জন্য বেস্ট। সোহাগে আবার হচ্ছে সিটের থেকে সামনের যে অংশটা সেটাও একটু দূরত্ব, মানে এখানে স্পেসটা একটু বেশি, গ্রিন লাইনের স্পেসটা একটু কম, যার কারণে সিটে বসে গ্রিন লাইনের থেকে সহজে ভিউটা দেখা যায়। সোহাগে আবার আপনাকে এটা সোজা হয়ে উঠে তারপর দেখতে হবে। তো এরকম বেশ কিছু পার্থক্য আছে দুটি বাসের মধ্যেই আছে। সোহাগের এই বাস 100-তে লক করা, ঘন্টা এর বেশি আসলে এই বাস দৌড়াতে পারবে না। যদিও সর্বোচ্চ গতি 120 স্কানিয়ার, আর গ্রিনল্যান্ডের যে বাস সেটা 90-এ লক করা, যদিও তার সর্বোচ্চ গতি 125, কিন্তু 90-এর বেশি এই বাসগুলো উঠতে পারে না। সেদিক থেকে গ্রিনল্যান্ডের আগে সোহাগের বাসগুলো যায় বা সোহাগের বাসগুলো যাওয়ার কথা, কিন্তু ওই যে গ্রিনল্যান্ডের ইঞ্জিনের শক্তি বেশি, পাশাপাশি টর্ক বেশি, যার কারণে খুব দ্রুত সময়ের মধ্যে গতি তুলতে পারে গ্রিনল্যান্ড। এখানে আবার গ্রিনল্যান্ড একটু এগিয়ে যাবে সোহাগের তুলনায়। এবার আসি সার্ভিসের কি অবস্থা, গ্রিনল্যান্ড নাকি সোহাগ? যদিও বরাবরের মতো সার্ভিসে সবাই বলে থাকেন সোহাগ অনেক আগানো গ্রিনল্যান্ডের তুলনায়। আমার কাছেও আসলে এর ব্যতিক্রম খুব একটা মনে হয় না। সার্ভিসে বলতে গেলে সোহাগ গুছানো, এবং গুছানো বলতে একটু টাইট ফিট কোম্পানি। সোহাগ তার স্টাফদেরকে বেশ ভালো টাইটে রাখে, যেটা আসলে গ্রিনল্যান্ড অতটা টাইটে রাখে না, যার কারণে তাদের সার্ভিসটা তুলনামূলক ভালোই গ্রিনল্যান্ডের তুলনায়। এবার মূল যে বিষয়, অনেকেই বলেন যে আসলে কোন বাসে বেশি কমফোর্ট। আমি বলবো তুলনামূলক গ্রিন লাইনে আমি কমফোর্টটা বেশি পেয়েছি। কারণ হচ্ছে সোহাগের যে বাস, এই বাসে আসলে আমি সম্প্রতি ভ্রমণ করছি কক্সবাজার থেকে ঢাকায়, আবার গ্রিন লাইনের বাসে আমি ভ্রমণ করছি ঢাকা থেকে কক্সবাজার, মানে এই রুটেই। ফলে কমফোর্ট তুলনায় আমি বলবো যে গ্রিন লাইন তুলনামূলক আগানো। সোহাগের বাসে আমার মনে হয়েছে যে শব্দটা বা কেবিন নয়েজটা একটু বেশি আসে গ্রিন লাইনের তুলনায়। তারপরেও সোহাগের বাস একেবারে যে আনকমফোর্ট তা না, কমফোর্ট বেশ ভালো, এবং ভালো সার্ভিস তারা দেয় সোহাগের এই ডাবল ডেকার বাসগুলো, এবং বেশ ভালো সার্ভিস দিয়ে কিন্তু তারা যাত্রীদের মন জয় করে চলছে। তো সব মিলে আসলে আমার যত সাধ্যের মতো আমি চেষ্টা করেছি যে পুরো দুটি বাসের আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা তুলে ধরার। অন্যদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে, তবে আমার সাথে মিলবে এমন কোনো কথা নেই। এই ভিডিওতে শুধুমাত্র আমার যে মতামত সেই মতামতটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। ওভারঅল যদি বলি যে কোনো ক্ষেত্রে সোহাগ আগানো, আবার কোনো ক্ষেত্রে গ্রিনল্যান্ড আগানো, এখন আপনাদের বেছে নেওয়ার পালা যে আপনারা আসলে কোন বাসকে বেছে নেবেন কোন পথে। যেমন ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের গ্রিনল্যান্ড সোহাগ দুটি বাসই চলাচল করে, আবার খুলনাতে শুধুমাত্র গ্রিনল্যান্ড ডাবল ডেকার, রংপুরের গ্রিনল্যান্ড ডাবল ডেকার চলে, বরিশালে গ্রিনল্যান্ড ডাবল ডেকার চলে, সেখানে আবার সোহাগের ডাবল ডেকার চলে না। সোহাগের ডাবল ডেকার শুধুমাত্র চট্টগ্রাম কক্সবাজার রুটে। এখন এই পথে আসলে আপনাদের বেছে নিতে হবে যে আপনারা কোন বাসকে চয়েস করবেন, কোন বাসে ভ্রমণ করবেন, সেটা আসলে পুরোপুরি একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।